মাথার উপর সূর্য নিয়ে কলসি কাঁখে পূর্ণা আজিজদের বাড়িতে ঢুকে। পাতলা চিপচিপে গরম, অথচ কাঁখে পিতলের প্রকাণ্ড কলসি। খালি কলসির ভারেই একটু বাঁকা হয়ে পড়েছে সে। পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে। সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা, পানি আসছে না। সকালে বাসন্তী আজিজদের বাড়ি থেকে পানি নিয়েছেন, এখন আবার আসতে চেয়েছিলেন, পূর্ণ আসতে দিল না। সে নিজেই দায়িত্ব নিয়ে এসেছে। বাসন্তী অনেকবার বলেছেন এইটুকু শরীর নিয়ে পারবি না। পূর্ণা অহংকার করে বলেছে, আমি পারি না এমন কিছু নেই, তুমি ঘরে যাও তো। আজিজদের বাড়ির সামনের পুকুর আছে, সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে। ঘাটে গোসল করছে আজিজদের বউ আসমানি। মাস ছয়েক আগেই বিয়ে হলো। আসমানির সাথে পূর্ণার অনেক কথা হয়েছে। পূর্ণা আসমানিকে দেখেনি। আসমানি পূর্ণাকে দেখে ডাকলো, কি গো পূর্ণা, ফেইরা চইলা না? ভাবি চোখে পড়ে নাই? পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো, অপরাধী কণ্ঠে বলল, খেয়াল করিনি ভাবি। পানি নিতে আইসো? হুম। আমাদের টিউবওয়েল শুনেছি খালাম্মার কাছে। একটু বইসো, আমি ডুব দিয়ে আসতেছি। আচ্ছা ভাবি। পূর্ণা মুখে আচ্ছা বললেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়ি চলে যাবে। আসমানি একবার কথা ঝুড়ি নিয়ে বসলে কথা ফুরোয় না। পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে, কিন্তু এখন তার তাড়া আছে, তাড়াতাড়ি ফেরা চাই। দুপুর হয়ে গেছে, পদ্মজাকে এখনো দেখতে যেতে পারেনি সে। গতকাল বিকেলে যে দেখে এলো, তারপর আর খোঁজ মেলেনি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার। আজিজদের বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাহিরে কেউ নেই। পূর্ণা সোজা কলপাড়ে চলে আসে, দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে। তারপর কলসি কাঁখে তুলতে গিয়ে সমস্যা, কিছুতেই তুলতে পারছে না। আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে। ফর্সা সুন্দর একটা মুখ, নতুন বউ নতুন বউ, ছাপটা যেন এখনো মুখে লেগে আছে। আসমানি কাছে এসে হেসে বলল, এত বড় কলসি নিবা কেমনে? খালাম্মারে পাঠাইতা। তুমি একটু সাহায্য করো, কি কও? আমি লইয়া যাবো কলসি? আমি কি তা বলছি ভাবি? কাকে তুলতে সাহায্য করো। আসমানি ছোটে হাসি নিয়ে বলল, ও, বাড়ির বউ তো, চরম লজ্জার ডরেই বাইর হই না, নয়তো বাড়ি অব্দি দিয়ে আইতাম। বাড়ি থেকে বের হতেই লজ্জা, ভাসুরের সাথে শুতে লজ্জা নেই। পূর্ণা কটাক্ষ করে বলে, ঠোঁটে তিরস্কার করা হাসি। আসমানির চোখ মুখের রং পাল্টে যায়। ফর্সা মুখ লাল হয়ে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। ক্ষণ মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি, তারপর এদিক ওদিক চেয়ে দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা সরে বলল, কি কইরা জানছো? পূর্ণা এক ঝটকায় আসমানির হাত ছড়িয়ে দিল, বলল, তোমার সাথে দেখা করার জন্য এসেই জানালা দিয়ে এই নোংরামি দেখছি। আজিজ ভাই মাটির মানুষ, কত ভালো উনি, উনাকে কেন ঠকাচ্ছ ভাবি? আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে, চোখ থেকে জলের ধারা নেমেছে। পূর্ণা দেখে মায়া হয়। সে কণ্ঠ নরম করে বলল, কাউকে বলিনি আমি। 12-13 দিন যখন চেপে রাখতে পারছি, সারা জীবন পারবো। ভালো হয়ে যাও ভাবি, আজিজ ভাইকে ঠকিও না, পাপ করো না। আসমানি অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, আমারে খারাপ ভাইবো না। পূর্ণা কিছু বলল না। খারাপ কাজ করার পরেও কি করে খারাপ না ভেবে থাকা যায়? সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো। আসমানি দ্রুত পায়ে কলপাট ছাড়ে। পূর্ণা কলসি কাঁখে তুলে সক্ষম হয়, কিন্তু ভার খুব বেশি। এখনই কোমর মচকে যাবে বোধ হয়। পূর্ণা কলপাট ছাড়তেই সামনে এসে দাঁড়ায় আসমানি। চারিদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে বলল, কাউরে কেউ না পূর্ণা, আমারে তোমার ভাই আর ঘরে রাখবো না। আমি চাই না এমন করতে। শফিক ভাই তো আমাগোর থানার পুলিশ মানুষ। আমার ছোট বোনটা 1 মাস ধইরা হারায়া গেছে, অনেক খুঁজছি পাই নাই। পুলিশ দিয়া খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই। শফিক ভাইয়ে কইছিলাম, তখন উনি কইছে ওনার সাথে। আসমানি ফোপাতে থাকে, চোখের জল সমুদ্র বয়ে যাবে এক্ষুনি। পুরোটা খুব অবাক হয়, একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বউরে বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত সত্য রাখতে পারে। পুরোটা রাগ হয় খুব। আসমানিকে আশ্বাস দিয়ে বলল, ভাবি কেতো না। যে মানুষ এমন শর্ত করতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না। উনি তোমার বোনকে খুঁজবে না, কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে। আর সুযোগ দিও না। দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে।
আসমানি শাড়ি আঁচল দিয়ে দুই চোখ মুছে বলল, জানো পূর্ণা, আমি আমার বোনরা ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। তোমার সাথে 1 মাসে আরো 2বার দেখা হয়েছে, কখনো তো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না। আম্মা কইছে সেরি মানুষ হারা গেলে কাউরে কইতে নাই, মানুষ ভাববো স্যারা নিয়া পালাইছে। আচ্ছা ভাবি, আমি আসি, আজ কাল এসে শুনবো, অনেক কথা বলবো। আসমানে ঘাড় কাত করে সম্মতি জানালো। পূর্ণা ধীরে পায়ে আজিজের বাড়ির উঠান ছাড়ে। পথে উঠতেই দেখা হয় আজিজের মার সাথে, নাম মালেহা বানু। সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তুনি বেগম রয়েছেন। বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈষৎ ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে। পূর্ণাকে দেখে মালিহা বললেন, কিরে সেরি, পানি নিতে আইছিলি? জি খালা। কলসির ভারে দেখি সাপের লাহান বাইকে গেছসলো, বললেন জয়তুনি বেগম। পূর্ণার সত্যি খুব কষ্ট হচ্ছে, সে কলসি নামালো, প্রাণ ভরে শ্বাস নিল। মালেহা বললেন, বিয়ে শাদি কি করবি না? তোর বইনে না এসে বিয়া দিব? দিবে মনে হয়। তোর লাগে আলাদা বাড়ির কোন স্যারার নাকি ঢলাঢালি চলে, বললেন জয়তুনি বেগম। কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকটু ছিল। পূর্ণার গা জ্বলে ওঠে, রেগে যায়। বলে, আপনাকে কে বলেছে? এইসব কিচ্ছা বাতাসে ছাড়ে। এমন আর করিস না পূর্ণা, গায়ের রংরা ময়লা, বয়স বেশি। আবার তো আরেক কিস্সা আছে, কয়েক বছর আগে বেজ্জতি হয়েছিলি গ্রামবাসীর হাতে। এখন আবার এমন কিস্সা কইরা বেড়াইলে কেউ বিয়া করব না। এখন দেখ তোর বইনে কোনো ল্যাংড়া লুলা দেখা বিয়া দিতে পারেনি, বললেন মালেহা। পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি, সে কিছু করার কথা শোনাতে উদ্যত হয়। তার পূর্বেই একটা প্রিয় পুরুষ কণ্ঠ ধেয়ে আসে। পূর্ণাকে কে বিয়ে করবে না করবে সেটা তো আপনাকে দেখতে কয় নাই কেউ। পূর্ণা না তাকিয়ে চিনে যায় কণ্ঠটি মালিককে। বুকের বা পাজরে ছ্যাদ করে উঠল। উপস্থিত 3জন একসাথে ঘুরে তাকায়। কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছেন, মাথায় গামছা বাঁধা, পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি। রোদের আলোয় গায়ের ফর্সা রংটা চিকচিক করছে, কি সুন্দর। পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল। মৃদুলকে মালিহা উদ্দেশ্য করে আবার বলল, নিজের চরকায় তেল দেন, পূর্ণার গায়ের রং ময়লা। আর আপনার কি পরিষ্কার? নিজের রংটা দেখেন আগে। এই স্যারা, তুমি কই থেকে আইছো? বাপের নাম কিতা? বললেন মালেহা। কেন, পছন্দ হয়েছে? সেরি আছে, বিয়া দিবেন? সেরির গায়ের রং পরিষ্কার তো? মালেহা বানু হকচকিয়ে গেলেন। এ কেমন জাতের ছেলে, কেমন ছটফট করে। মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এমন ভাবে হাসল পূর্ণা। মৃদুল কলসি কাকে তুলে নিল। পূর্ণাকে আদেশের স্বরে বলল, হাসি থামাইয়া হাঁটো। মালিহা বানু ও জয়তনী বেগম অবাক হয়ে মৃদুল পূর্ণা চলে যায়। কিছুটা দূরে এসে পূর্ণার প্রথম মুখ খুলল। কখন এসেছেন? কিছুক্ষণ আগে। মুখটা শুকনো দেখাইতেছে কেন? আপাকে দেখছেন আপনি? না, আন্দার মহলে ঢুকি নাই। পূর্ণা চুপ হয়ে যায়। মৃদুল বলল, এত ভার কলসি নিতে পারছো? কষ্ট হয়েছে তো নিতে গেলা কেন? পূর্ণা আবার চুপ হয়ে গেল। মৃদুল দাঁড়িয়ে পড়ে। আর 1 মিনিট হাঁটলেই মোড়ল বাড়ি। সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল, খুশি হও নাই? কি জন্য? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল। এই যে আয়া পড়ছি। পূর্ণা চোখ নামিয়ে ফেলে, মুচকি হাসে, চোখে মুখে লজ্জা ফুটে ওঠে। মৃদুলও হাসলো। সে যা বোঝার বুঝে যায়। আশেপাশে অনেক গাছপালা, বড় একটা গাছের ছায়া তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয়ে দুজনের কারো মধ্যে নেই। পূর্ণার পরনের কাপড়খানে ভেজা, কলসি থেকে পানি পড়েছে। কিছুটা অংশ পেট ও এক কোণায় কোমরের সাথে কাপড় লেপটে আছে। মাথায় ঘোমটা নেই। গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে একদল রোদ পূর্ণার মুখ কাঁধ ঘিয়ে ছুটে মাটিতে পড়ে। সবকিছু মৃদুলের খেয়ালে চলে আসে। সে চমৎকার করে পূর্ণাকে বলল, ঘোমটাটা দিয়ে পথে হাঁটবা, বুঝছো ডাগরিনী? পূর্ণা ঠোঁটে হাসি রেখে পাথের মতন হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর চট করে ঘোমটা টেনে দিল। মৃদুলে ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে। খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে। ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটো ডাগর ডাগর, যা মৃদুলের ভালো লেগেছে। তার প্রশংসা করেছে। দুপুরে খাওয়া দাওয়া সম্পন্ন করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য। সাথে তৈরি হয় বাসন্তী, প্রেমা, প্রান্ত। তখন মগা আসে। পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে, তোমার বইনে দিছে। চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল। আবার চিঠি কেন পাঠাবে? অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুকপুক করতে থাকে। মগা চলে যায়। পূর্ণা চিঠি খুলে, আদরের বোন, তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি। আমিও সব কথা মানিস, মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস। তবে আমি এখন যা বলবো একদম অমান্য করবি না, এটা আমার অনুরোধ।
যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি, একদমই এই বাড়িতে আসবি না। কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে, তাও আসবি না। চোখ কান খোলা রাখবি। প্রেমাকে দেখে রাখবি আমি ভালো আছি। পায়ে একটু আরাম পেয়েছি। একদম চিন্তা করবি না। আমি খুব দ্রুত আসবো। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না। আমি একদিন তোকে সব বলবো। এখন আমার কথাটা রাখ। এমুখো হোস না। আমি ভালো আছি। আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি। শুনবি কিন্তু আমার কথা। আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না। মনে রাখবি। খাওয়া দাওয়া করবি ঠিক মতন। নামাজ পড়বি। ঘরের কাজকর্মে হাত লাগাবি। ইতি তোর আপা। লেখাগুলো এলোমেলো অগোছালো। মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে, অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে। কপালে ছড়িয়ে থাকা এক গাছের চুল কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়ল। পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই, বড় বিপদে আছে।